একটি হচ্ছে আমি নিজে বিধি প্রেসে গিয়েছি, দেখেছি, সুপারভিশন করেছি। তারপরে তো ইচ্ছে করলে লিক হতেই পারে, প্রশ্ন হতে পারে না, হলে পরে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, কোন ছাড় দেওয়া হবে না। এমন পানিশমেন্ট হবে যে সারা জীবন বাংলাদেশ মনে থাকবে যে এই প্রশ্নপত্র। আমরা কি শিক্ষায়, আচ্ছা এই জায়গাটা দেখি কোন রকম চালাকি চলে বলুন? ধরুন আমি যদি এখন বলি নুরুল ইসলাম নাহিদ সাহেবের সময় শিক্ষা ব্যবস্থা নকল, প্রশ্নপত্র আউট, খাতায় লেখা হতো, এগুলো তো আমরা জানি না। এগুলো কি ওপেন না সিক্রেট? কোনটা? আপনাদের শিক্ষকদের বলে দেওয়া হয়নি খাতায় লেখা থাকলে নাম্বার দিতে হবে? ধরুন একজন, আপনি এখানে কথা বললে আমি বক্তৃতা দেবো না ভাই, আপনার সাংবাদিক, আপনার কথাই তো রেকর্ডিং হয়, আমারটা হবে কি নাকি? আপনারা হলেন সবচেয়ে কোয়ালিটি লোক, আর আপনাদের যদি কথা বলতেই থাকেন আমি কথা বলবো কিভাবে? ধরুন নাহিদ সাহেবের বয়স কত হয়েছে? অনেক। এখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, হতে পারেন না? ওনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার সাহেবরা তাকে ট্রিটমেন্ট করতে গেল, গিয়ে দেখে ওরে আল্লাহ, এত নাহিদ সাহেব। ওনার সময়ে আমি বিনা লেখাপড়ায় নকল করে ইন্টারনি না করে পাস করেছিলাম, সেই পাশের কারণে আমি ডাক্তার হয়েছিলাম। ডাক্তার হওয়ার কারণে অলালির ঘরে দুলালিকে বিয়ে করেছিলাম, সমাজের প্রতিপত্তি পেয়েছিলাম, মানুষ আমাকে ডাক্তার সাহেব ডাকে। যে লোকটির কারণে আমি ডাক্তার হলাম, সমাজের প্রতিপত্তি পেলাম, সম্মান পেলাম, সেই লোকটি আমার সামনে মারা যাবে বিনা চিকিৎসায়, এটা তো হতে দেওয়া যায় না। এত বড় বেঈমান তো হওয়া যায় না। ডাক্তাররা চিন্তা করলো, চিন্তা করে সকলে বললো চল এক কাজ করি, কি চিকিৎসা দেওয়া যায়, আমাদের বই পড়ি। তারা রোগীকে সামনে রেখে বই পড়তে শুরু করলো। তারা বই পড়ছে, কারণ তাদের মন্ত্রী যে তাদেরকে ডাক্তার বানিয়েছে, তাকে কি বিনা চিকিৎসার মধ্যে দেওয়া যায়? হঠাৎ করে ওই নাহিদ সাহেবের জ্ঞান ফিরল, ফিরে তিনি দেখছেন ডাক্তার বাবুরা নিবু নিবু বাতিতে বই পড়ছে অতি মনোযোগ সহকারে। তিনি জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা কি আমাকে চিকিৎসা দেবে না? তখন ডাক্তার বলল, স্যার আপনার কারণে ডাক্তার হয়েছি, আপনার কারণে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, সুন্দরী মেয়ে বিয়ে করেছি, বড়লোকের মেয়ে বিয়ে করেছি, আমরা কি আপনাকে মরতে দিতে পারি? আমরা একটু পড়ালেখা করে নিই, তারপর আপনার চিকিৎসা দেব। এটা কি হতে পারে? ডিভিশনাল কমিশনার খলিলুর রহমান সাহেব তিনি বললেন, মেধার কোনো বিকল্প নেই, মেধার হতেই হবে, এর কোনো বিকল্প আছে? নিশ্চয়ই না। এই মেধাবী বানাবে কারা? কারা মেধা বিতরণ করবে? কারা মেধা শিখাবে? কারা? কারা? আপনারা। অতএব আপনাদেরকে অ্যাড্রেস করার জন্য আমি এসেছি, কারণ আমাদের মাত্র যাত্রা শুরু হলো, আমাদের বয়স মাত্র 4 মাস হলো, আমাদের বয়স আল্লাহ রাখলে 5 বছর অন্তত দেবেন নাকি? আমরা কিন্তু ওইভাবে জোর করে ক্ষমতা থাকতে চাই না। যে কদিন থাকবো সিংহের মতো বেঁচে থাকবো, এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়বে ইনশাআল্লাহ। তাদের দ্বারা করাবো। দেখুন মনে পড়ে কিনা আপনাদের 2001 সালে আপনারা শিক্ষক ছিলেন না? 2000 সালে কি আপনারা শিক্ষক ছিলেন না? বা 1995 সালে কি আপনারা শিক্ষক ছিলেন না? সেই সময় কি নকল হতো না? 96-তে নকল হয়নি, 2098-তে নকল হয়নি, 2000 হয়নি, কিন্তু 2001 সালে এসে আপনারা আর নকল করতে দিলেন না। কে দেয়নি? আপনারা তো না।
1 2 3 4 5 6 ছয় আমরা নকলের দাফন কাফন 40 খেয়ে আমরা বিদায় নিলাম। কিন্তু দেখা গেল কি, এরপরে নকল করোনার মতো অন্য ভেরিয়েন্ট নিয়ে নকল আবার চলে আসলো, জিপিএ পেতে শুরু করলো 97% 98% পাশের হার, পারে তো 100 হয়ে যায়, তাই না? তাহলে আপনি তো শিক্ষক ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, আপনারা শিক্ষকতা করেছেন, নকল প্রতিবন্ধ করেছেন, আপনারা ক্লাসরুমে গিয়েছেন, সব কিছু ডিসিপ্লিনে ছিল, কোথাও কোনো হরতাল ছিল না, স্কুলে ক্লাসরুম বর্জন ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল না, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে চলছিল না। 6 পরে আবার শুরু, আবার একই অবস্থা, আমরা ফিরে গেলাম। কারা? এই শিক্ষকরাই তো আবার আগের অবস্থায় গিয়েছিলেন, জানি গিয়েছেন তো। আমি যে নকল বন্ধ করেছিলাম, আমি তো ইম্পোর্ট করে নকল বন্ধ করিনি। শিক্ষক ইম্পোর্ট করেছিলাম আমেরিকা থেকে, না আপনারাই করেছিলেন? তাহলে এখন আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম, সরকার যা চায় আপনারা তা চায়। অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, আপনারা কর্তার ইচ্ছায় কর্ম। বস ইজ অলওয়েজ রাইট। বস চায় সকলকে পাস করিয়ে দিতে, আপনারা পাস করিয়ে দিয়েছেন। এখন কর্তা বাবু কি চায়? যে লেখাপড়াকে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেখেছেন শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। হাইয়েস্ট বাজেট আপনারা পেয়েছেন নাকি? কিন্তু শিক্ষকরা তো এখনো সেটা স্বাদ পাননি। পেয়েছেন? পাননি, পাবেন। কারণ শিক্ষক ছাড়া তো শিক্ষা চলবে না। কি চলবে? বলবেন এখন যে পে স্কেল শুরু হয়েছে, আমরা তো সবসময় দেরিতে পে স্কেল পাই। এটা একটা ধারাবাহিকতা। কারণ সরকারি কর্মচারীরা আগে পায়, তারপরে আগে পরে পাস, কিন্তু পেতে তো হবে। এখানে মাদ্রাসা শিক্ষক কয়জন আছে? কয়জনের বেতন পেয়েছেন মে মাসে? একজনও না। ওই যে একজন পেয়েছে, একজনও পাননি মে মাস, জানি আমি। কিন্তু আমি তো 100 কোটি টাকা আমার নিজস্ব থোক বরাদ্দ দিয়েছিলাম, যে 501 কোটি টাকা লাগে, 100 কোটি টাকা দিয়ে তো 4 ভাগের 1 ভাগ হলো আপনারা পেতে পারেন। শুধু জনতা ব্যাংকে দিয়েছিলাম 100 কোটি টাকা। এটা বোধহয় যাদের কাঁধে কাঁধে জনতা ব্যাংকে, তারা হয়তো কিছুটা পাবে। কেন পাননি এই প্রশ্ন আপনাদের মনে আসে না? দেখুন, আমি একজন সরকারি কর্মকর্তার ছেলে ছিলাম, আমার স্পষ্ট খেয়াল আছে 1 মাসের বেতন যদি বাকি পড়ে আমাদের সংসার চলার মতো অবস্থা আমার ছিল না। বেতন সময় মতো পেতেই হবে, বেতন পেলেই সবকিছু ঠিক মতো চলে। কিন্তু আমি তো বুঝি আপনাদের দরকার, কিন্তু হলো না, পারলামই না, শত চেষ্টা করেও পারলাম। ভেবেছিলাম আমার কাছে কিছু থোক বরাদ্দ ছিল, আমাদের 10% আমরা উৎসবাদে দিয়ে দেবো ওইখান থেকে, সেটাও পারি। চেষ্টা করেছিলাম, নথি দিয়ে আমার কিছু টাকা ছিল, পারিনি। আসলে সরকারের একটা গতি আছে চলা, এই সিস্টেমের বাইরে হঠাৎ করে যাওয়া যায় না, গেলে আবার সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়। এই যে বেতন পাননি, তার একমাত্র কারণ হলো বিগত সরকার, ইন্টিম সরকার নিয়ারলি 17,000 এনটিআরসি থেকে সেপ্টেম্বর থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়েছিল, যেখানে নিয়োগের প্রয়োজন ছিল। গুড জব নাকি? তার তো অতিরিক্ত দেয়নি, যা দরকার তাই তো দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে আমরা মন্ত্রী হওয়ার আগে ইটসেলফ 1 মাসে 4,000 শিক্ষক দিয়েছিল, কিন্তু তারা অঙ্কে কাঁচা ছিল। They must allocate the budget first. বাজেটটা অ্যালোকেশন করেনি, তো না মে মাসে এসে আমাদের হাতে টাকা নেই, আমরা দিতে পারিনি। অপরদিকে আপনার ইএফটি আপনাদের জন্য একটা প্রজেক্ট করেছিল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার।
এটা তারা 2017 সালে 10 কোটি টাকার প্রজেক্ট 80 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। এই প্রজেক্টে শুধু এক্সটেনশনই করে, এই প্রজেক্টটাকে তারা কাজ শেষ করে না।